অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৯ মাসের বেশি সময়ে সবচেয়ে বেশি আলোচনায় সংস্কার ও নির্বাচন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কয়েকটি পরিকল্পনা উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে যখন নানা সংস্কারের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন, একই সময় রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রামে বন্দর, বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া না দেয়ার মতো রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগ তুলছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেয়া, সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। রাজনৈতিক দলগুলো বলছে এই বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, কিন্তু সরকার এর কোনো বিষয়ই পরিষ্কার করছে না। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমেই আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, যেমনটি বলছিলাম যে মানবিক করিডোর নিয়ে খুব আলোচনা চলছে। এই যে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয়া না দেয়ার যে বিষয়টি, এই প্রসঙ্গে কি বিএনপির সাথে সরকারের আনুষ্ঠানিকভাবে কোনো আলাপ আলোচনা হয়েছে, অথবা বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দেওয়ার বাইরে? থ্যাংক ইউ আশফাক ভাই। আমি প্রথমে শুরু করতে চাই অন্তর্বর্তী সরকার। আসলে সরকারটা কি? সরকারকে আমরা কিভাবে দেখি? আমরা যদি ধরি সেই মহান বাক্য অব দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, তাহলে আমাদেরকে বলতে হবে জনগণের ধারা সরকার, জনগণের জন্য সরকার, জনগণের কল্যাণের সরকার। অন্তর্বর্তী সরকালীন সরকারটা হচ্ছে গিয়া আমাদের দেশের কনটেক্সটে, যেহেতু বিবাদমান রাজনৈতিক দলগুলো সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে বিভিন্ন সময় ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার কারণে সঠিকভাবে নির্বাচন হওয়ার জন্য একটি ব্যবস্থা, এই ব্যবস্থার কিন্তু একটি সুনির্দিষ্ট আইন কানুন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি সময়সীমা আছে। তাদের দায়িত্ব শুধুই জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাস্তবায়ন করা, ভোটাধিকারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। না, কিন্তু এটি তো তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, এবং একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের আসলে ম্যান্ডেট রয়েছে, তারা যা যা করতে চায় সেই ম্যান্ডেট তাদের রয়েছে। প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি একাধিকবারই বলেছেন বিভিন্ন গণমাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট রয়েছে, উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং, এমনটাও তিনি বলেছেন। জি, থ্যাংক ইউ। ম্যান্ডেট কে দেয়? জনগণ। এই সরকার জনগণ কর্তৃক কোনো ম্যান্ডেট পাওয়া সরকার কি? আমার তা মনে হয় না। কোনো নির্বাচিত সরকার না। বাংলাদেশের প্রেক্ষাপটে গত 15-16 বছরের যে স্বৈরাচার, সেই স্বৈরাচারের পতনের জন্য বাংলাদেশের সকল মানুষ, ছাত্র এবং বিভিন্ন পেশার মানুষজন যখন একটি আন্দোলনের মধ্যে দিয়ে, একটি বিপ্লবের মধ্য দিয়ে 26 দিনের মাথায় এই গত স্বৈরাচারের অবসান হলো, সেই সময়ে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তাদের আত্মপ্রকাশ হয়েছে। জনগণ এটাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, এটি সত্য। কিন্তু জনগণ গ্রহণ করেছে এই কারণে যে গত 15 বছরের স্বৈরাচার যে ঘটনাগুলো ঘটেছে, নির্বাচন বহির্ভূত সরকার, বিনা ভোটের সরকার, রাতের আধারের ভোটের সরকার, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে মানুষ ভোটাধিকার হারিয়ে ফেলেছে। যুব সমাজ তাদের ভোট থেকে বঞ্চিত হয়েছে। একটি ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত করার জন্যই মূলত এই ব্যবস্থাকে মানুষ স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আজকে 9 মাস অতিবাহিত হয়েছে, তার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম দিয়ে তারা তেমন উল্লেখযোগ্য কোনো সংস্কারও করতে পারেছে বলে জনগণ মনে করে না। আজকে আমরা দেখছি এনবিআর এর সংস্কার। নির্বাচনের সাথে এনবিআর এর কী সম্পর্ক রয়েছে? নির্বাচন যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, নির্বাচন কমিশন যতটুকু দরকার সংস্কার করা যেত।
আইন ও বিচার বিভাগকে সঠিকভাবে যতটুকু দরকার সংস্কার করা যেত। সংস্কারের কাজ তো নির্বাচিত সরকারের। নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের দ্বারা যে সরকার হবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে দেশের সার্বিক সংস্কার যদি প্রয়োজন হয় তারা করবে। তারা অযথাই কিছু কালক্ষেপণ করে 9 মাস অতিবাহিত করে আজকে ট্রানজিট, যে কথাটা আপনি বলেছেন, রাখাইন মানবিক করিডোর, জি, এটা কি এদের দায়িত্ব? জনগণকে এই দায়িত্ব এদেরকে দিয়েছে? অফকোর্স নট, তাদের এই দায়িত্ব নয়। নির্বাচিত সরকারই অনুভব করবে দেশের কোথায় কি করতে হবে। আজকে সেন্ট মার্টিন নিয়ে যে কথা হচ্ছে সেটা তো তাদের কাজ না। আজকে জনগণ একটি ধূম্রজালের মধ্যে, আমরা জানি বাংলাদেশ একটি ছোট্ট জায়গা, আমাদের পাশাপাশি অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ অবস্থান করে, একদিকে ভারত আরেকদিকে চায়না। এভাবে আমরা সমুদ্রবেষ্টিত যে অঞ্চলটা আছে সেখানে আমরা, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি নির্বাচিত সরকারই পারে এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, ভাতের অধিকার এবং তাদের চাহিদা পূরণ করতে। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ না। সংবিধান অতীতেও ছিল না, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো দায়িত্ব নাই। প্রয়োজনীয় সংস্কার তারা করতে পারে। প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন অপরিহার্য। সেই নির্বাচন দিতে এই সরকার কেন যেন কোথায় গড়িমসি করছে, সে কারণেই আজকে জনগণের প্রশ্ন। আজকে যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের জন্যই আজকে বাংলাদেশের মানুষ, আপনি একটি কথা দেখেন আশফাক ভাই, এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে বা বিপ্লব যে ভাষায় আমরা বলি, আজকে জাতিসংঘ বলতেছে যে 1400 লোক হত্যা হয়েছে। তাহলে আমাদের দেশের এই ঘটনার পরে যে সরকার দায়িত্ব নিল, তারা কেন রিপোর্ট পেশ করতে পারতেছে না? তারা কেন বলতে পারতেছে না আমাদের দেশের কত মানুষ জীবন দিয়েছে, আমাদের দেশের কত মানুষ হতাহত রয়েছে, আমাদের দেশের কত পরিবার তাদের সন্তান হারিয়েছে? এটা তো এদের প্রধান কাজ। আজকের পর্যন্ত তারা কোনো প্রতিবেদন পেশ করতে পারছে না। সরকার প্রাথমিকভাবে একটি দিয়েছে 800+ একটি সংখ্যা, এবং জাতিসংঘের যে প্রতিবেদনটি আপনি বলছেন যে 1400 হতে পারে, জাতিসংঘের প্রতিবেদন 1400 হতে পারে। জি, সরকার, থ্যাংক ইউ, সরকার যে 800 দিয়েছে এটিকে পাবলিক বা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য? হাজার হাজার জনতা, নারী পুরুষ মা বোন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, পাখির মতো তাদেরকে গুলি করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। সেই হত্যার মধ্য দিয়ে যে পরিবেশ, সরকার সুনির্দিষ্টভাবে বলুক যে আমাদের পরিসংখ্যানে আমরা এতগুলো জীবন নাশের ঘটনা ঘটেছে। শুধু কি তাই? আজকে কি শুধু জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশে হত্যা হয়েছে? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড গত 15 বছরের স্বৈরাচার করেছে। আপনি দেখেন বিডিআর বিদ্রোহ, আপনি চিন্তা করেন হেফাজতে ইসলামকে নির্মমভাবে এই শহরের মধ্যে, ঢাকা সিটির মধ্যে রাতের আধারে গুলি করে হত্যা। এগুলো কি জীবন নয়? তারা কি জীবন দেয়নি? সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার, সকল হত্যাকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমাদের দেশের কত জনগণকে এই স্বৈরাচারী সরকার, এই খুনি সরকার, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুনি সরকার হচ্ছে হাসিনা সরকার, তারা কত মানুষকে হত্যা করেছে তার শ্বেতপত্র আমরা চাই, জনগণ আমরা জানতে চাই। আমাদের কত মায়ের বুক তারা খালি করেছে জানতে চাই। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নাই। তারা হচ্ছে নির্বাচনকে ব্যাহত করছে বলেই আমরা মনে করি। কারণ এই যে কালক্ষেপণ, তার উদ্দেশ্যটা কি, কি কারণে তারা কালক্ষেপণ করতেছে? জাস্ট প্রয়োজনীয় সংস্কার সাধন করে তারা নির্বাচন দেবে। জনগণ যাকে চাবে, যেই দলকে চাবে, অথবা সমষ্টিগত দলের মাঝে জাতীয় সরকারও হতে পারে দেশে যদি জনগণ চায়, তাহলে তারা কালক্ষেপণ কেন করতেছে আমরা জনগণ এটা বুঝতে পারতেছি না। সেখানে আমরা আসলেই প্রশ্নবিদ্ধ আছি এবং জনগণ জানতে চায় যে তাদের এই কালক্ষেপণের কারণটা কী। ঠিক এই জায়গাতেই সরকার, বর্তমান সরকার, তারা কিন্তু আবার পাল্টা প্রশ্ন রাখছে রাজনৈতিক দলগুলোর কাছে যে অন্তর্বর্তী সরকারের মূল কাজ কি শুধুই নির্বাচন? একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার আসলো, দেশের মানুষজন যে সমর্থন তাদের দিয়েছেন, তারা কি শুধু একটা নির্বাচন করার জন্য এসেছেন? তারা এই যে নানান উদ্যোগগুলো নিচ্ছেন, বিভিন্ন সংস্কার কমিশন করে নানান আপনাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছেন, একটি জাতীয় ঐকমত্য সৃষ্টির চেষ্টা করছেন, তো এই সংস্কার, এই উদ্যোগগুলো কি আসলে তাদের করার কথা না অথবা কাজ না? তারা কিন্তু পাল্টা এই প্রশ্নটি করছেন। অভ্যুত্থান একটি বিশাল ব্যাপক শব্দ। অবশ্যই আমাদের দেশে একটি বিশাল অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে এতগুলো জীবন
দানের পরে ওই ফ্যাসিস্ট সরকারের পার্ট, আজকের যিনি রাষ্ট্রপতি তিনি ওই ফ্যাসিস্ট সরকারের অংশ ছিলেন। আজকের অন্যান্য যারা আছেন এই দেশের যারা পরিচালনা করছেন তারা ওই ফ্যাসিস্ট সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্তই ছিলেন। তাহলে অভ্যুত্থান যদি হয় তাহলে অভ্যুত্থানের পর তো বিপ্লবী সরকার হবে। বিপ্লব এবং অভ্যুত্থান যদি সাধিত হয়ে থাকে দেশে, তাহলে বিপ্লবী সরকার না করে কেন তাদের নিয়ন্ত্রণে তাদের মাধ্যমে শপথ করে তাদের নিয়ন্ত্রিত একটা সরকার হলো? তাহলে প্রশ্ন থাকে এই যে তারা কোন পারপাস, কার পারপাস সার্ভ করতেছে, কেন নির্বাচন দিচ্ছে না, কেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতেছে না, কেন স্মল রিফর্মের মাধ্যমে শুধুমাত্র ভোট গ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু করেই তো তারা নির্বাচন দিতে পারে। জনগণের সরকারই তো সব কিছু করতে পারে। জনগণের সরকারের দায়িত্ব, গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে দেশ পরিচালনা করা। একটি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব এটা নয়। অভ্যুত্থান যদি হয়ে থাকে, আমরা যদি মেনে, বিপ্লব তো অবশ্যই হয়েছে দেশে, তাহলে বিপ্লবী সরকার তখন কেন গঠন করা হয় নাই? তো এই যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তাদের মাধ্যমে আবার একটি সরকার গঠিত হলো। এখানে তো জনগণ দ্বিধান্বিত, তাহলে হচ্ছেটা কি দেশে? এই ক্ষেত্রে তো আমরা আবার শুনতে পাই যে এনসিপি বর্তমান যে জাতীয় নাগরিক পার্টির নতুন তরুণদের রাজনৈতিক দল হয়েছে এবং এর বাইরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা তখন যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা অনেকে বলেন, তাদের দাবি অথবা অভিযোগ, তারা বলেন যে অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের দিন অথবা তার আগে পরে বিএনপির সাথে তারা কথা বলেছেন অথবা যোগাযোগ করেছেন একটি জাতীয় সরকারের রূপরেখা তৈরির জন্য, একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব, অথবা তারা চেয়েছিলেন যে একটি জাতীয় সরকার গঠন হোক বিভিন্ন রাজনৈতিক দলের মিলে, কিন্তু সেইখানে বিএনপির পক্ষ থেকে তারা আসলে ইতিবাচক সাড়া পাননি। এই ব্যাপারে যদি একটু বলতেন। তারা চেয়েছিলেন বাংলাদেশের 5ই আগস্টের যে বিপ্লব, যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে জাতি চেয়েছিলেন একটি জাতীয় সরকার, একটি জাতীয় আলোচনা, সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা। এ জাতীয় কোনো পদক্ষেপ এই সরকার গ্রহণ করেছে বলে আমার জানা নেই। যদি তারা সেটা করতো, বিএনপিও তার অংশ হতো, অন্যান্য দলও তার অংশ হতো, তাহলে পরে এটা তারা দাবি করতে পারতেন। এ জাতীয় কোনো কর্মকাণ্ড তারা গ্রহণ করেননি বলেই আমি জানি। কাজেই মৌখিকভাবে অনেকেই অনেক কিছু চেয়েছিলেন, এটা তো কোনো প্রমাণ আমরা দেখি নাই, আমরা তো জানি না। শুধুমাত্র বিএনপি না তো, বহুবিধ রাজনৈতিক দল দেশে আছে, অনেক দল আছে, সকল দলের সমন্বয়ে তারা কেন জাতীয় ডায়ালগ করলেন না, তারা কেন জাতীয় সরকারের প্রফর্মা তৈরি করলেন না, তারা কেন বিপ্লবী সরকার গঠন করলেন না? এই প্রশ্ন তো আমাদের আছে, জনগণের এই প্রশ্ন আছে তাদের কাছে। সুতরাং বিএনপি এখানে কোনোভাবেই দায়ী নয়। বিএনপিকে ওরকম কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ জানানো হয় নাই, বা অন্য কোনো দলকেও নয়। জি, আমি আরেকটি বিষয় আসি, আমি আপনাদের রাজনৈতিক দলেরই আরেকজনের একটি বক্তব্য ছোট করে তুলে ধরে আপনার কাছে আসি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, ডিডব্লিউকে, যে আসলে প্রফেসর ইউনূস একজন ব্যবসায়ী মানুষ, তিনি রাষ্ট্রকে নিয়ে ব্যবসা করতে চাইছেন, তিনি ক্রমান্বয়ে মূল কাজ থেকে সরে গিয়ে রাষ্ট্রকে বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন, যেটি তার করা উচিত নয়। আপনি কি মনে করেন যে প্রধান উপদেষ্টা তার মূল কাজ থেকে সরে যাচ্ছেন এবং রাষ্ট্রকে বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন? এই বক্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে দিনে দিনে সেই সন্দেহই ঘনীভূত হচ্ছে। আপনি দেখেন যে আজকে ডক্টর খলিলুর রহমান একজন মার্কিন নাগরিক, ওনাকে বাংলাদেশের সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছে। তিনি বিষয়টি প্রত্যাখ্যান করছেন। জনাব খলিলুর রহমান সাহেব তিনি বলছেন যে না, এমন নয় বিষয়টি। জি বলুন। তাহলে কি রকম? আমি একটু যোগ করলাম আর কি। না, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি রকম? ডক্টর খলিলুর রহমান সাহেব হচ্ছেন একজন মার্কিন নাগরিক, তিনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস, অবশ্যই তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, তাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, সম্মানের চোখে দেখি। তার ক্যাবিনেটে কতজন বৈদেশিক নাগরিককে তিনি কাজ দিয়েছেন? আমাদের দেশে কি কোনো শিক্ষিত জনগোষ্ঠী নাই, জ্ঞানী মানুষ নাই? অফকোর্স আছে। তাহলে পরে এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, 2টি জায়গা ওনাকে প্রোভাইড করেছেন। এখন প্রশ্ন থাকে যে ভারতের সামরিক উপদেষ্টা অজিত দোভাল, উনি একটা ভারতের ক্যারিসমেটিক পরিবর্তন সামরিক বাহিনীতে তৈরি করেছেন। চায়নার সাথে বিষয় আছে ভারতের, ইদানিংকালে বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থান, যে আমি তো বলবো অনেকটাই মুখোমুখি, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে ভারতের অবস্থানটা এরকমেরই। আমরা বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র,
কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের সামরিক বাহিনীও স্বাধীন এবং সার্বভৌম, তারা আমাদের গর্ব। এখন এই মার্কিন নাগরিকের কাছে যদি আমাদের সেনাবাহিনীর ইন্টারনাল পারপাস যদি তাকে জানানো হয়, তাহলে সেটা কি আমাদের দেশের জন্য খুব মঙ্গল হবে? আমি একটু যোগ করি মাঝখানে ছোট করে, নিজের বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্বের অভিযোগের প্রমাণ চেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি রবিবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেছেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক বলে ভাষ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আমি একটু ছোট্ট করে অংশটা তুলে ধরলাম। তিনি জিনিসটি একরকম চ্যালেঞ্জ করেছেন। জি, ওনার চ্যালেঞ্জ ওনার কাছে, আমাদের দলগত অবস্থান এখানেই আছে। বর্তমান প্রধান উপদেষ্টা অনেকগুলো বিদেশি নাগরিককে তার আশেপাশে রাখছেন, ভালো কথা, তিনি একজন ডক্টরেট মানুষ, উনি অনেক জ্ঞানী গুণী, কিন্তু আমাদের দেশে অনেক অভিজ্ঞ মানুষ রয়েছেন যারা এই দেশটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তারা এই দেশকে অনেক কিছু দিতে পারেন। আমাদের তো দরকার নাই এই জাতীয় মানুষজনকে ঘিরে আমাদের দেশের সেক্রেসি, আমাদের সামরিক বাহিনীর সেক্রেসি, আমাদের নাগরিকের সেক্রেসি, এটা আমরা অন্যের হাতে তুলে দিতে পারি না। উনি হোক কি নাই হোক, আমি এই চ্যালেঞ্জের জবাব দিব না, কারণ উনি হলেও ঠিক, না হলেও কিন্তু ওনার বিরুদ্ধে এই অভিযোগটি উঠেছে। উনিই প্রমাণ করুক না কেন উনি মার্কিন নাগরিক নয়, আমি ওনাকে চ্যালেঞ্জ করতেছি, উনি প্রমাণ করুক যে উনি মার্কিন নাগরিক নয়। সেটা প্রমাণের দায়িত্ব ওনারও আছে, ওনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে তারও তো প্রমাণের দায়িত্ব আছে। আমি মনে করি আমাদের স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন সাহেব যে বক্তব্য বলেছেন সেটা সঠিক, এবং আমরা চাই না বাংলাদেশের কোনো সেক্রেসি বিদেশি কোনো নাগরিকের হাতে যাক। সেক্ষেত্রে আজকে ডক্টর ইউনূসকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা বলতে চাই অতি সত্বর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত আবশ্যক। বিকজ একটি নির্বাচিত জনগণের সরকারি পারে জনগণের কল্যাণ সাধিত করতে। এখন কোথায় করিডোর দিতে হবে না দিতে হবে, সেন্ট মার্টিনের কী হবে না হবে, এটা ওনাদের দায়িত্বের অংশ নয়। ওনারা জনগণের মধ্যে আজকে ক্যামোফ্লেক্স বিভেদ তৈরি করতেছে, চিন্তা ভাবনার মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন চলে আসছে। আমাদের সেন্ট মার্টিন নিয়ে তো ইতিপূর্বে এরকম কোনো আলোচনা হয় নাই, আমাদের করিডোর নিয়ে ইতিপূর্বে তো এরকম কোনো আলোচনা হয় না। ওনাদের তো এগুলো কাজের অংশ হিসেবে আমরা মনে করি না, আমরা জনগণ এটা মনে করি না। আমরা মনে করি নির্বাচিত সরকারই বাংলাদেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করবেন, বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। কাজেই অতি সত্বর ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি নির্বাচন হওয়া প্রয়োজন, যেটি হওয়া প্রয়োজন বাংলাদেশের জনগণের ভোটাধিকারের প্রশ্নে, এবং একটি নির্বাচিত সরকারই পারে বাংলাদেশের সকল স্বার্থ সংরক্ষণ করতে। জি, একই সাথে আমি একটু যোগ করি, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়েও একটি আলোচনা চলছে, এবং এটি নিয়ে আমি যদি বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক করিডোর এবং এই বিষয়টি দুটি মিলিয়েই তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আপনি যে কথাটি বলছেন তিনিও এটিই বলছেন। তার মানে কি ধরে নিব যে বিএনপির যে অবস্থান, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছেন, বিএনপির অবস্থান এইটাই যে এই যে কাজগুলো যেগুলো নিয়ে আলোচনা চলছে এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে না, অথবা তাদের দায়িত্ব বা তাদের ক্ষমতার মধ্যেই পড়ে না। বিষয়টা কি এরকমই? আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে এত রক্তক্ষয়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে, সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার কাজটাই তাদের সর্বপ্রথম। সে অধিকারটা কি? গণতান্ত্রিক অধিকার। সে অধিকারটা কি? ভোটাধিকার। ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকারে এ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে যদি ওনারা দৃষ্টি দেন তাহলেই আমরা বেশি খুশি হব, বাংলাদেশের মানুষ এবং আমার দল। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। আমরা আরেকটি প্রসঙ্গে একটু আসি। যদি আমরা দেখি যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং একই সাথে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারপর আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশ স্থানীয় সময় রবিবার অর্থাৎ আজকে আপনার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মিছিল করেছে এবং বিভিন্ন স্থানে তারা জড়ো হওয়ার চেষ্টা করা হয়েছে, কয়েকজনকে আটকও করা হয়েছে।
এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন স্থগিত করা, এই বিষয়ে আপনি কি বলবেন, অথবা বিএনপির অবস্থানটা কি? দেখুন, বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের একটি দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। কোনো দলকে নিষিদ্ধ করে তাদের কার্যক্রম স্থগিত করা যায়, এটা বিএনপি ধারণ ও লালন করে না। বিএনপি ধারণ করে ওই দলের যে সকল কার্যক্রম, অফকোর্স আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, তারা যে ফ্যাসিজম বাংলাদেশে তৈরি করেছে, যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, তার সঠিক বিচার আন্তর্জাতিক এবং দেশীয় মানে যদি বিচার হয়, সেই বিচারের মধ্য দিয়েই একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্ত শাস্তি দেওয়া যেতে পারে। আমরা এই বিষয়ে খুবই সুস্পষ্ট, আমাদের পার্টির চেয়ারম্যান সহ আমাদের মহাসচিব সহ সকলের বক্তব্য খুবই সুস্পষ্ট। আমরা বিচার চাই তাদের ফ্যাসিজমের, আমরা বিচার চাই স্বৈরাচারের, আমরা বিচার চাই হত্যাযজ্ঞের, আমরা বিচার চাই গত 15 বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্র এই স্বৈরাচার সরকার করেছে সেটা আজকে যে মিছিল হয়েছে, আজকে জামাতে ইসলামীকেও তো একসময় আওয়ামী লীগ ব্যান করেছিল। জামাতে ইসলাম কি বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে? অবশ্যই না। আজকে যেই পলিসির মধ্য দিয়ে এই ব্যান্ড পলিসি, আমরা মনে করি একটি ষড়যন্ত্রের একটি অংশ। বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী লীগ নামক নামটি ধিক্কৃত। এই মাটিতে যেই হত্যাযজ্ঞ হয়েছে, যে নির্মম নিষ্পেষণ হয়েছে, সেইটা ফেস করে, সেটা ট্রায়াল ফেস করে, বিচার ফেস করে আওয়ামী লীগ মাঠে আসুক না কেন? আজকে ব্যান্ড করে তাদের যে সুবিধা বা যে জায়গাটা তৈরি করা দেওয়া হয়েছে, সেই যে রেজিম তৈরি করা হয়েছে, সেই রেজিমের কারণেই আজকে এই মিছিল বা অবস্থান বাংলাদেশে তৈরি করা হচ্ছে। এটিও একটি ষড়যন্ত্র অংশ বলেই আমরা মনে করি। জি, এবং আপনি বিচারের কথা বলছিলেন, এই বিচার কাজে অগ্রগতি কেমন দেখছেন? আপনি দেখেন, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি উনি নির্বিঘ্নে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছেন। আন্দালিব রহমান পার্থর স্ত্রী, উনি কিন্তু রাজনীতি করেন না, ওনাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। তাহলে বিচারের অবস্থাটা কোন পর্যায়ে আছে? ষড়যন্ত্রের অবস্থা কোন পর্যায়ে আছে? কাউকে গ্রেপ্তার করা হচ্ছে নাটকীয়তার মাধ্যমে। মূল প্রশ্ন, কিভাবে বাংলাদেশ থেকে এই এতগুলো দুর্ঘটনার পরে, এতগুলো হত্যার যজ্ঞের পরে, এত ছাত্রর জীবন নেওয়ার পরে তারা কি করে বাংলাদেশ থেকে চলে গেল? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলো আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে যারা রয়েছেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সাথে কি এই বিষয়গুলো তো কথা হয়েছে? এই প্রশ্নগুলো রেখেছিলেন আপনারা যে তারা কিভাবে চলে গেলেন? আমাদের দলের মহাসচিব সহ যে সমস্ত নেতৃবৃন্দকে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ করেছিলেন, সেখান থেকে আমাদের দলের মহাসচিব বেরিয়ে যে বক্তব্য দিয়েছেন জনগণের সামনে, নিশ্চয়ই দেশ, জাতি এবং আপনার অজানা নয়। তিনি বলেছিলেন যে আমরা মোটেই সন্তুষ্ট নয়। তার অর্থ হচ্ছে যে বিএনপি যে সমস্ত দাবি তুলেছে, যে সমস্ত কথা বলেছে বিচার এবং এই পালিয়ে যাওয়ার প্রশ্নে, সেই সমস্ত বিষয়ের ব্যাপারে তারা গুরুত্ব হয়তো দেয়নি। যদি দিয়েই থাকতেন তাহলে আমার মাননীয় মহাসচিব একথা বলতেন না যে আমরা সন্তুষ্ট নয়। অবশ্যই আমরা আলোচনা তুলেছি, অবশ্যই আমাদের নেতৃবৃন্দ আলোচনা তুলেছে, সে বিষয়ে তারা সঠিক গুরুত্ব দিয়েছেন বলে আমরা মনে করি না। তাহলে কেন আপনারা যেটি বলছেন যে তারা সঠিকভাবে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, কেন গুরুত্ব দিচ্ছেন না? আপনার কাছে কেন মনে হয় যে গুরুত্ব দিচ্ছেন না? আপনি দেখেন যে বাংলাদেশে স্বাধীনতার পরের কথাটা ধরি, স্বাধীনতার পূর্বেও অনেক আন্দোলন হয়েছে। সকল আন্দোলনেই ছাত্রদের ভূমিকা অগ্রগণ্য। স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছাত্রদের। স্বাধীনতা আন্দোলনের পরে দেশ যখন স্বাধীন হয়েছে, ছাত্রদের মধ্য থেকে কতজন মন্ত্রী হয়েছে? আমার জানা মতে একজনও নয়। তাহলে আজকে এই জুলাই বিপ্লবের পরে সরকারের একটা বৃহৎ অংশ আমাদের তরুণ ছাত্রদের, আমাদের ছাত্র সমাজ আমাদের ভবিষ্যৎ, তারাই হবে ভবিষ্যতের মন্ত্রী, তারাই হবে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তারাই এদেশের কর্ণধার হবেন। কিন্তু সময় উপযোগী শিক্ষা নিয়ে
সময় যখন তাদের সঠিক বয়স হবে তখন। আজকে আমরা দেখলাম যে এত বড় একটা বিপ্লবের পরে সেই বিপ্লবী সরকার না হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেই সরকারের পাঠ হলো ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন। তাদের মধ্য থেকে আজকে একটা পার্টি নাগরিক পার্টি নামে তারা প্রকাশ লাভ করেছে। এবং আমরা তো মনে করি এই নির্বাচনকে পিছিয়ে নেওয়ার বিশেষ কারণ এই বর্তমান যে সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়ায় আজকের এই নাগরিক পার্টির জন্ম, তাদেরকে প্রতিষ্ঠিত করাও তো একটি কারণ হতে পারে। কাজেই আজকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই নির্বাচন, এবং সে নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে দিতে হবে, বিকজ ইতিমধ্যে 9 মাস পেরিয়ে গেছে। আর ওনাদের কাজ তো সংস্কার করা স্বল্প বিষয়ে, যেই সকল বিষয়ে নির্বাচনের প্রয়োজন, ওনারা যে সকল ঘটনার মধ্যে এখন হাত দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের পোর্ট, রাখাইন মানবিক করিডোর ইত্যাদি। এগুলো তো নির্বাচিত সরকারের কাজ। কাজে নির্বাচনের ব্যতিরেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি নির্বাচনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারই এ সকল সমাধান করতে পারে। সরকার কি কোনো রাজনৈতিক দল অথবা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে চাপ অনুভব করছে আপনি মনে করেন? শুধু নির্বাচন নিয়ে নয়, তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড অথবা সিদ্ধান্ত গ্রহণের যে জায়গা, এক্ষেত্রে তারা কি চাপ অনুভব করছে? এটা তো সরকারই ভালো বলতে পারবে। আমরা মনে করি সরকারের যদি সদিচ্ছা থাকে, তারা সকল চাপকে উপেক্ষা করে একটি সঠিক সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করে সুন্দরভাবে তাদের কাজ সম্পন্ন করতে পারে। এবং নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তরুণদের যে নতুন রাজনৈতিক দল, আপনি কি মনে করেন ভোটের মাঠে তাদের সম্ভাবনা কতটা আগামী নির্বাচনে? সেটি বাংলাদেশের জনগণই জবাব দিবে। জনগণই বলবে যে আসলে কারা, তাদের অবস্থান কতটুকু হবে। তো আমি জনগণের অংশ হিসেবে আমি মনে করি রাজনীতি একটি বিশাল এবং বৃহৎ বিষয়। এ বিষয়ে অভিজ্ঞতারও একটি বিষয় রয়েছে। বাংলাদেশে যারা অভিজ্ঞ রাজনৈতিক দল, যে দলগুলো রয়েছে, যাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা রয়েছে, জনগণের মধ্যে যাদের বুনিয়াদ রয়েছে, যারা জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, তাদের বিষয়টাই অগ্রগামী হবে বলে আমি মনে করি। এবং আমরা যদি দেখি, আপনি যেমনটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যদি বলি, দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব, আর এক উপদেষ্টার একজন বর্তমান এবং একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে, এবং জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক নেতার বিরুদ্ধেও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এই সরকারের ভেতর বাহির কেমন দেখছে বিএনপি? আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি একটি দল। আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। আমরা এই 31 দফার মধ্যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবর্তন দেখতে চাই। এটির মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন কোনো রকম সন্ত্রাস নয়, চাঁদাবাজি নয়, দুর্নীতি নয়, এর থেকে আমাদের প্রতি দূরে থাকার নির্দেশ রয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরে তো বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আমি জি শিওর। তা আমরা মনে করি আজকে এই যে স্বৈরাচারী সরকার, যারা এদেশ থেকে পালিয়ে গিয়েছেন, তাদের প্রেতাত্মারা এদেশেই বসবাস করছেন, তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন, এবং যারা রাষ্ট্রে দায়িত্ব পালন করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। সে অভিযোগের তদন্তও হচ্ছে। কাজেই এ বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন এবং এ বিষয়ের সঠিক তদন্ত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমরা মনে করি। জি, এবং যদি সার্বিকভাবে বলি, আমরা অনুষ্ঠানের খুব বেশি সময় তো বাকি নেই, আরও কয়েকটি বিষয় আলোচনা করব, তবে একটু জেনে নিই আপনার কাছে। যদি বলি 9 মাসের বেশি এই সরকারের পার হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই 9 মাসে যদি আমরা বলি রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছেন আপনি, অথবা বিএনপি বলছে, অন্যান্য রাজনৈতিক দল বলছে যে গণতন্ত্রের পথে যাত্রার যে বিষয়টি, সংস্কার আছে, এবং আরও একটি বিষয় আমরা শুনতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে বিষয়গুলো, এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য বা ব্যর্থতার যে জায়গাটি, এটি আপনি কিভাবে দেখেন? কতটুকু সফল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অথবা কোন কোন জায়গাগুলোতে তারা এখন আসলে সফলতা অর্জন করতে পারেনি? রাষ্ট্র বিনির্মাণে
যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রবর্তনের জন্য, নির্বাচনের জন্য, এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতখানি হওয়া প্রয়োজন ততখানি এই সরকারের দৃষ্টিতে আছে বলে আমরা মনে করি না। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলেছেন এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। সহযোগিতা করতে চাই এই অর্থে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লক্ষ্যে সহযোগিতা করতে চাই এই অর্থে, বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সহযোগিতা করতে চাই এই অর্থে, গত স্বৈরাচারী সরকারের আমলে যে নির্মম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, যে হত্যাযোগ্য হয়েছে, তার বিচার প্রক্রিয়া চালুর অর্থে। সে বিষয়ে যদি তারা দৃষ্টি না দিয়ে অন্য বিষয়ে আজকে যে সমস্ত নতুন দল বা বিভিন্ন বিষয় যেখানে এগুলো আলোচনা হলো, করিডোর, সেন্ট মার্টিন, সামরিক বিষয়ের মধ্যে একজন বিদেশি নাগরিককে ঢুকিয়ে দেয়, এগুলো এদের কাজ নয়। মূলত এদের কাজ হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি নির্বাচন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। তাহলেই আমরা সকলে, বাংলাদেশের মানুষ, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাবো বলে আমরা মনে করি। আমি একটি ঘটনা একটু আপনার কাছে তুলে ধরি। এনসিপি অর্থাৎ নাগরিক পার্টি যেটি নতুন হয়েছে, এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার, এবং এনসিপিতে আরও যোগ দেন রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার। এ সময় তার সাথে টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির আরও ২০০ জন সদস্য এনসিপিতে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। এই যে আওয়ামী লীগের সদস্যদের নাগরিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে আপনি কি বলবেন এ ব্যাপারে? খুবই রহস্যময় একটি কথা। এনসিপি যদি অগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লবের ধারক ও বাহক হয় তাদের দাবি অনুযায়ী, তারা এই দাবিটি করে থাকে, তাহলে যাদের বিরুদ্ধে তারা বিপ্লব করলো, যেই স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব করলো, যেই স্বৈরাচার হাজার হাজার ছাত্রছাত্রীকে রাস্তায় নির্মম নির্যাতন করলো, যেই স্বৈরাচার শত শত মা বোনের বুক খালি করলো, সেই স্বৈরাচারের লোকদেরকে তারা কিভাবে তাদের দলে নেয়? কিভাবে সম্ভব? তাহলে কি আন্দোলন তারা করেছে, কাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কাদের কি তারা দলে নিচ্ছে, এটি জনগণ জানতে চায়, আমরাও জানতে চাই। জি, আমি ঠিক এই জায়গায় আপনার কাছে আরেকটি বিষয় একটু তুলে ধরি। একটি বক্তব্য, এটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি একদিন কি 2 দিন আগেই একটি অনুষ্ঠানে বলেছেন যে আওয়ামী লীগের দোসর নন, হয়তো সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই। এই ব্যাপারে কি বলবেন? এ বিষয়টি আমার জানা নেই যে দলের হাইকমান্ড থেকে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। তবে আমি মনে করি যে বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউরই রাজনীতি করার অধিকার রয়েছে। যদি আমাদের স্থায়ী কমিটির সদস্য মহোদয় এরকম কথা বলে থাকেন যে যারা কোনো রকম ষড়যন্ত্র বা কথাটা কি আছে জি সাথে জড়িত নয়, তারা দল, এরকম কোনো পরিচ্ছন্ন লোক যদি থেকে থাকে কোথাও, তারা আবেদন করবে, দল সেটা বিবেচনা করবে, দলের হাইকমান্ড আছে, দলের ফোরাম আছে, তারাই এটা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবেন বলে আমি মনে করি। জি, এবং আরেকটি বিষয় আমরা যদি দেখি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হলো কিছুদিন আগে, সেখানে নাগরিক পার্টি সব বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন ছিল, সেইখানে কিছু আপত্তিকর স্লোগান শোনা যায়, আপনি হয়তোবা শুনে থাকবেন, এবং একটি জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হয়। এখন এই যে ঘটনাগুলো, এখানে একটি প্রশ্ন অনেকে তুলছেন, সেটা হচ্ছে যে কোনো পক্ষ, কোনো গোষ্ঠী অথবা কেউ কি আসলে আওয়ামী নিষিদ্ধের দাবিতে যে তারা কি একরকম মুক্তিযুদ্ধের বিরোধিতাই করে ফেললেন কিনা? মানে এই যে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া, অথবা গোলাম আজমের বাংলায় বলে একটি বক্তব্য দেওয়া, অথবা স্লোগান দেওয়া, এই যে বিষয়গুলো, কোনো পক্ষ কি আসলে এই যে একটি সময় চলছে, এই সময়ে কি তারা আসলে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো মনোভাব প্রকাশ করার চেষ্টা প্রকাশ করছেন আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধারা, উপধারা প্রবাহিত হয়। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। বস্তুতপক্ষে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে ধন্যবাদ জানায় না, সাধুবাদ জানায় না। তবে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা তো হতেই পারে। তবে বিএনপির কনসেপ্ট খুবই পরিষ্কার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে স্পষ্ট করেছেন, আমাদের মহাসচিব এ বিষয়ে স্পষ্ট করেছেন, আমরা রাজনৈতিক
পরিবর্তন চাই, সুষ্ঠু রাজনৈতিক ধারা চাই এবং রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু রাখি, আমরা শেষের দিকে আছি। বিএনপি জামাতের রাজনৈতিক সম্পর্কের হিসেবটা আসলে এখন কি, অথবা কোন পর্যায়ে রয়েছে যদি একটু বলতেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বহুদলীয় গণতান্ত্রিক দল। আমি পূর্বে বলেছি বিএনপির রাজনীতিটা পরিচ্ছন্নভাবে করতে চায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে সে বিষয়ে সুস্পষ্ট কিছু রূপরেখা প্রবর্তন করেছেন। দলের মধ্যে গণতন্ত্রায়ন, দলের মধ্যে দলবাজি অথবা অন্যান্য যে সমস্ত অপসংস্কৃতি সেগুলো থেকে তিনি বেরিয়ে আসার জন্য আমাদেরকে সেই ধারায় প্রভাবিত করছেন। জামাত একসময় আমাদের 4 দলীয় ঐক্যজোটের অংশ ছিল। জামাতের রাজনীতি এখন জামাতের, তারা আমাদের 4 দলের মধ্যে আর নেই। আপনারা জানেন যে 4 দল ইতিমধ্যেই ভেঙে গেছে। সুতরাং জামাতের রাজনীতি করতেছে, বিএনপির রাজনীতি করতেছে। তাদের আদর্শ এক, আমাদের আদর্শ আরেক। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আমরা চাই, গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই, বহুদলীয় গণতন্ত্র আমরা চাই। আমরা কোনো দলের বিপক্ষে অবস্থান নিতে চাই না। জনগণের সিদ্ধান্ত নেবে কাদের অবস্থান কি হবে। যে এবং আমরা শেষ দিকে আছি, যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। বিএনপির অনেক রাজনীতিকের পক্ষ থেকেই একাধিকবার আমরা এই ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে? বস্তুতপক্ষে যে কর্মকাণ্ডগুলো পরিচালনা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, অন্তর্বর্তীকালীন সরকার ধারা একটি নাগরিক পার্টি তাদের ছত্রছায়ায় যদি তৈরি হয়, কোনো দল গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল এত বড় একটা বিপ্লবের পরে, এত রক্তক্ষয়ের পরে, এত মায়ের সন্তান জীবন দেওয়ার পরে বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা। সেখানে তাদের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার কাজটাই সর্বাগ্রে ছিল। আজকে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে বিষয়গুলো জনগণের সামনে আসছে, তাতে জনগণ সহ আমরা তো অবশ্যই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। জি, ঠিক এই জায়গাটাতে আমাদের সময় আসলে শেষ। যদি একটু আপনার কাছে আসি, যে যেমনটি বলছিলেন নাগরিক পার্টি অথবা অন্যরা, তারা তো বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি সুবিধা বিএনপিকেই দিচ্ছে। এই বিষয়ে তো নাগরিক পার্টি কোথা থেকে আসলো? নাগরিক পার্টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঝুলির থেকেই আসছে। বিএনপিকে তারা কিভাবে কি সুযোগ সুবিধা দিয়েছে? বিএনপির সুযোগ সুবিধার জায়গা কোথায়? আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখনও দেশের বাইরে আছে, তার মামলা এখনও আছে। অন্যান্য বিষয়গুলো আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, কিন্তু ওনাদের ছত্রছায়ায় যারা আছে তাদের বিষয়টা তো ভিন্ন। কাজেই এই বিষয়ের প্রতিফলন তো আমরা দেখছি না। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আমাদের সময় আজকে শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে TVN 24-এর সমস্ত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।